তারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ। পদ্মা সেতু নিয়ে একটা মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হলো সেটা আমাদের একজন স্বনামধন্য মানুষ, যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি, আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন। দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা। আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার প্রাণের উপর হুমকি এসেছে। তো তারা ভেবেছিল আমি হয়তো মহাখালী দিয়ে যাব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ শেখ হাসিনাকে নিয়ে যে সমস্ত মন্তব্যগুলো করেছিলেন এবং এই ছাত্রদের মৃত্যুকে নিয়ে যে সমস্ত কথা বলেছিলেন, সেই কথার সূত্র ধরে ডক্টর ইউনূসকে শেখ হাসিনা যে ধরনের মন্তব্য করেছিলেন, যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলোর উত্তর দিয়েছেন ডক্টর ইউনূস। এদিকে নতুনভাবে আবারও সোহেল তাজকে মৃত্যুর হুমকি দিয়েছেন কে বা কারা, এখনও পর্যন্ত সেটি জানা যায় নাই। তবে এই প্রশ্নগুলা প্রতিনিয়তই সবার মাঝে বোঝার কিছু অপেক্ষায় থাকে না। এরা কারা যারা সোহেল তাজকে মৃত্যুর হুমকি দিয়েছে, এই প্রশ্নটা সবার মনে রয়ে গেল, কিন্তু রয়ে থেকে এখানেই শেষ হয় নাই। হবে কি এই সোহেল তাজকে যে মৃত্যুর হুমকি দিয়েছে তাদেরকে তদন্ত করে বের করে আনা, নাকি এটা এভাবেই রয়ে যাবে? এদিকে বিশেষ করে ডক্টর ইউনূস খালেদা জিয়ার সঙ্গে আলাপকালে খালেদা জিয়াকে যে সমস্ত কথাগুলো আলোচনা করেছে, আপনারা এই ভিডিওর মাঝে সব কিছুই পেয়ে যাবেন। চলুন আমরা সোহেল তাজের সেই কিছু অংশগুলা দেখে। আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার প্রাণের উপর হুমকি এসেছে। তো তারা ভেবেছিল আমি হয়তো মহাখালী দিয়ে যাব, এবং আমি যেহেতু ক্যান্টনমেন্ট দিয়ে এসেছি, সে বারবার বলার চেষ্টা করছিল যে আমি ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকেছি। সো এটা আমি মনে করছি, আমার অনুমান যে এখানে একটা দুরভিসন্ধি ছিল, এখানে একটা দুর্ঘটনা বা অঘটন ঘটাবার পরিকল্পনা ছিল। আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার প্রাণের উপর হুমকি এসেছে। এবং গতকাল রাতে আমি যখন আমার কাজ শেষ করে, আপনারা জানেন যে আমি একজন কর্মঠ মানুষ, আমার কাজ করতে হয় প্রতিদিন। আমি কাজ থেকে যখন রাতে ফেরত যাচ্ছিলাম আমার DOHS এর বাসায়, আমাকে একটি মোটরসাইকেল চালক আমাকে ছায়ার মতো ফলো করে, এবং আমি যখন ক্যান্টনমেন্ট গেট দিয়ে ঢুকে যাই, সেই মোটরসাইকেল আরোহী আমাকে কিন্তু ফলো করতে থাকে। একটা পর্যায়ে আমি দেখি তার শার্টের মধ্যে লাল নীল লাইট জ্বালানো, এবং সে আমাকে ইশারা করছে থামার জন্য। তো আমি বুঝতে পারছিলাম না যে এটা কে, কারণ সাধারণত ক্যান্টনমেন্টের ভিতরে তো এমপিরা থামায়। তো আমি থামিয়েছি কারণ তার লাল নীল লাইট দেখেছিলাম। থামাবার পর তাকে আমি অনেকবার জিজ্ঞেস করলাম যে আপনি কে, আপনার পরিচয় কি, আমাকে কেন থামতে বলছেন। উনি বারবার আমাকে বলছেন যে আমাদের লোক আসবে, আপনার থামতে হবে। তো আমি আবারও বললাম যে কেন, আপনার পরিচয় কি এবং কারা আসবে। তো এক পর্যায়ে আমি তাদের জিজ্ঞেস করলাম আপনি কি আমাকে চিনতে পেরেছেন। উনি বলল হ্যাঁ, আপনাকে চিনতে পেরেছি, আপনি সোহেল তাজ। তখন আমি আরও পাজলড হয়ে গেলাম যে সে তো আমাকে চেনে। তো আবার জিজ্ঞেস করতে থাকলাম, এরকম অনেকবার জিজ্ঞেস করার পর আমি গাড়ি সাইড করে রেখেছি। তাকে ফোনে বলতে শুনলাম যে হ্যাঁ উনি জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গিয়েছে, আপনারা এখানে এই লোকেশনে আসেন। না জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে গেছেন, উনি ক্যান্টনমেন্টে ঢুকেছেন। তো এরকম কয়েকবার বলার পর আমি তাকে আবার বারংবার জিজ্ঞেস করলাম পরিচয় কি, কেন আমাকে থামিয়েছেন। সে কোনো সদুত্তর না দিল না। কিছুক্ষণ পর আবার সে ফোনে কথা বলে তারপর আস্তে করে মোটরসাইকেল নিয়ে আমাকে বললে আপনি চলে যেতে পারেন, বলে উনি চলে গেল। সো আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে বা আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, সে যেই ব্যক্তির সাথে কথা বলছিল তারা অন্য স্থানে অবস্থান নিয়েছিল। তো তারা ভেবেছিল আমি হয়তো মহাখালী দিয়ে যাব, এবং আমি যেহেতু ক্যান্টনমেন্ট দিয়ে এসেছি, সে বারবার বলার চেষ্টা করছিল যে আমি ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকেছি। সো এটা আমি মনে করছি, আমার অনুমান
যে এখানে একটা দুরভিসন্ধি ছিল, এখানে একটা দুর্ঘটনা বা অঘটন ঘটাবার পরিকল্পনা ছিল। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার। সো আমি আজকে এই বিষয়গুলো নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অবহিত করতে এসেছি, এবং আমি মনে করি যে বাংলাদেশের সকল নাগরিকের ব্যক্তি নিরাপত্তার অধিকার আছে, এবং আমি তাকে বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই যেন অতি দ্রুত উন্নতি করেন, এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন এবং সার্বিকভাবে ওনার মনোযোগী হয়েছেন। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা বাংলাদেশে একটি পরিবর্তনের জন্য শত শত প্রাণের বিনিময়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। তো আমাদের এই সরকারের কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। হ্যাঁ, আমরা চাই যে একটি গণতান্ত্রিক সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ যাতে ভবিষ্যতে আমরা পাই। এদিকে সোহেল তাজের সে সমস্ত বক্তব্য আপনারা শুনেছেন। এখানে সোহেল তাজের এই বক্তব্যকে কেন্দ্র করে সেনাবাহিনী এটার পিছনে কি এমন তদন্ত শুরু করতে যাচ্ছে আপনারা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। তবে এদিকে ডক্টর ইউনূস খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে কি আলাপ করেছেন সে আলাপের কিছু অংশ আপনাদেরকে আলোচনায় আনা হবে। তবে শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার আগে ডক্টর ইউনূসকে নিয়ে যে বক্তব্যগুলো দিয়েছিল সে বক্তব্যের কিছু অংশ তুলে ধরা হলো, এবং এটাকে সূত্র ধরে ব্যারিস্টার সুমন যেভাবে আচরণ করেছিলেন শেষ সময় এসে সে আচরণগুলা আপনাদেরকে যে কিছু অংশ দেখানোর দৃশ্যগুলো রয়ে গেছে, তবে সেখানে কোনো প্রকার প্রশ্ন কোনো প্রকার বিচ্ছেদ ঘটানো হয় নাই, তবে এটা টার্গেট করে প্রশ্ন দেওয়া হয়েছিল। তবে এই প্রশ্নগুলো ছুড়ে দেওয়ার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে অনেক কিছু তথ্য এবং অনেক কিছু নিয়মকানুন ভেঙে তারা এই দেশটার মধ্যে হট্টগোল সৃষ্টি করায় এটা দাঁড়িয়েছিল। তবে চলুন আমরা সেই দৃশ্যর কিছু কথা আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো যে কি ঘটেছিল। যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ, আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে দেখছেন। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই, এইটা রবীন্দ্রনাথের কথা ছিল। এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হয়েছে যে অধিকার 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন, যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল, আপনারা এই অধিকার কেউ কেউ ফিরাই আনতে গিয়া আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হইল। সবই ঠিকঠাক মতো হইল। আপনারা এই মঙ্গলবারে এই জায়গায় দাঁড়াইয়া বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন, অনেকেই ওয়েট করেন নাই, অনেক আবেগ ছিল, যার কারণে আজকের এই ধ্বংসলীলা। আমি আরো জিনিস বলতে চাই, এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে, প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি। এই যে শুক্র শনি গেল, এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা। এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই, জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন, আর ওই দিকে প্রায় 826 জঙ্গি, সে 80টার মতো রাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা, এরা নিরীহ, এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান? তারা তো সংস্কারের কথাই চাচ্ছিল, সরকারও সংস্কার চাচ্ছিল, মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি, সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা। এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও, যারা বয়স্ক যারা আছেন, তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এইটা বুঝতে পুরাপুরি। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, 2বার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা। শুরু করছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, 2বার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে। কেন ক্ষোভ তার আমার জানা নেই, আমি এমন কোনো কিছু করি নাই
যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি না। কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না। একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন, কোন দিক থেকে এটা ক্ষয়ে গেল হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না। আমি কি অপরাধ করেছি, কিছু একটা নিশ্চয়ই করেছি। যেদিন ঘোষণা পেয়েছি, টেলিভিশনে শুনেছি, রেডিওতে শুনেছি, সেদিনই আমরা 6 জন ছিলাম ন্যাশভিলে। 6 জন একত্র হয়ে অনেক বাকবিতণ্ডার পরে আমরা ঘোষণা করলাম আমরা সবাই বাংলাদেশে। পদ্মা সেতু নিয়ে একটা মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হল সেটা আমাদের একজন স্বনামধন্য মানুষ, যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি, ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সবকিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম, সেই বেইমানিটা করলো সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য। সেটা হলো ডক্টর ইউনূস। আমি নাম বলবো কারণ এখন আমি পদ্মা সেতু করে ফেলেছি। গ্রামীণ ব্যাংকের এমডি আইন অনুযায়ী 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে। তার যখন 70 বছর পর্যন্ত এমডি পদে সে ছিল, তখন বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নিয়েছিল যে আসলে আইনগতভাবে সে থাকতে পারে না। তখন তাকে বলা হয়েছিল এবং আমাদের তথ্যে আমরা বলেছিলাম যে আপনি গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হন, অ্যাডভাইজার এমিরেটাস হিসেবে একটা মর্যাদা দিয়ে তাকে দেওয়ার কথা, কিন্তু তিনি এই এমডি পদটা ছাড়বে না। অথচ গ্রামীণ ব্যাংক চালাতে পারে না। আমি 98 সালে যখন সরকারের ভয়াবহ বন্যা, সেই সময় এই ব্যাংকে প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আনি দিয়েছিলাম যে ব্যাংকটা যেন চালু থাকে, কারণ গরিব মানুষ ঋণ পায়, গরিবের কথা চিন্তা করি। কিন্তু গরিবের কাছ থেকে প্রায় 47% পর্যন্ত সে ইন্টারেস্ট নিত। এটি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। দ্বিতীয় ছিল তাকে আমি যখন আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে আসলাম, সমস্ত টেলিকমিউনিকেশন আগে সব অ্যানালগ ছিল এবং মোবাইল ফোন আমরা ব্যবসা দিয়ে দিলাম প্রাইভেট সেক্টরে, তাকে একটা মোবাইল ফোনের ব্যবসা দেওয়া হলো। অন্য কোনো আরো যে দুটো আমরা দিয়েছিলাম তাদেরকে বেশি সুযোগ দেয়নি, কিন্তু গ্রামীণ ফোনের জন্য রেলওয়ে ফাইবার অপটিক্স ব্যবহার করার সুযোগ আমরা দিয়েছিলাম। 100 কোটি টাকার একটা ডিপোজিট দিতে হয়, সেটার থেকে তাকে মকুব করেছিলাম এবং তাকে অন্যান্য সুবিধা, সব ধরনের সুবিধা তাকে এত বেশি দেওয়া হয়েছিল। কিন্তু সেই লোকই এই এমডি পদে থাকতে পারবে না, অথচ এটা তো আইনগত ব্যাপার। এটা জানার পর সে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মামলা করে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সরকারের সকলকে আসামি করে সে একটা 2টা মামলা করে, কিন্তু প্রত্যেকটা মামলায় হেরে যায় আরো ক্ষিপ্ত হয়ে যায়। তখন আমেরিকার যিনি ফরেন মিনিস্টার ছিলেন হিলারি ক্লিন্টন, তার সাথে বন্ধু, এবং হিলারি ক্লিন্টনের সাথে প্রেসিডেন্ট ছিল, একটা ক্লিন্টন ফাউন্ডেশন করে, সেই ফাউন্ডেশনে সে $3 লক্ষ ডোনেশন দিয়েছিল ডক্টর ইউনূস। যদিও কেউ কখনো প্রশ্ন করেনি যে এই $3 লক্ষ একটা ব্যাংকের এমডি কোথা থেকে পেল, কিভাবে দিল, সে প্রশ্নটা কিন্তু কেউ তোলেনি কখনো, সে টাকা দিয়েছিল। হিলারি তার বন্ধু, তাকে বারবার তার কাছে ধর্ণা দেয়। হিলারি আমাকে নিজে ফোনও করে, আমার সাথে কথাও বলে, তাকে আমি আইনের কথাই বলেছি। কাজে এভাবেই সে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নেয় এবং ওয়ার্ল্ড ব্যাংককে বারবার ইমেল পাঠায়, হিলারিকে ইমেল পাঠায় এবং তারই প্ররোচনায় ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। এবং এরপরই একটা দুর্নীতি হয়েছে, আমি বলছি দুর্নীতির প্রমাণ দিতে হবে। কাজে আমাদের উপদেষ্টা মাসুদ আহমদ সাহেব, মন্ত্রণালয়ের সচিব মোশাররফ সাহেব, আমাদের মন্ত্রী, আমরা ঠিক আছে, মন্ত্রীকে বলা হয়েছিল, মন্ত্রী রিজাইন দিয়ে চলে যায়, কোনো মামলা নেই, কিছু নেই, সেক্রেটারিকে গ্রেপ্তার করানো হয় এবং মোশাররফ আহমদ সাহেবের বিরুদ্ধে এমনকি রেহানাকে পর্যন্ত যাওয়ানোর চেষ্টা করা হয়। এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে প্রমাণ করতে হবে। যা ওয়ার্ল্ড ব্যাংক মামলা করে, কিন্তু সেই মামলায় হেরে যায়। কানাডা কোর্ট বলে দেয় যে এখানে কোনো দুর্নীতি হয়নি, ওয়ার্ল্ড ব্যাংক যা যা অভিযোগ আনেছে সমস্ত ভুয়া, মিথ্যা। কিন্তু ইউনূসের প্ররোচনায় ওয়ার্ল্ড ব্যাংক
আমাদের টাকাটা বন্ধ করে দিয়েছিল বলে আমি তখন ঘোষণা দিয়েছিলাম যে পদ্মা সেতু নিজের টাকায় করব, যেদিন নিজের টাকায় করতে পারবো সেই দিনই করবো। কাজে খুব স্বাভাবিক, অনেকে ভেবেছিল এটা বোধহয় আমরা কখনো করতে পারবো না, কিন্তু আল্লাহর রহমতে আমরা কিন্তু